नारायणी नमोस्तुते दंष्ट्राकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मूढमथने नारायणी नमोस्तुते। আমি যে দুইটা মন্ত্র পাঠ করলাম শ্রী শ্রী চণ্ডী হতে, এই দুটো মন্ত্র হচ্ছে চণ্ডী গ্রন্থের একাদশ অধ্যায়ের অন্তর্গত নারায়ণী স্তুতির দুইটা পংক্তি বা দুইটা শ্লোক। ঠিক আছে, আমরা নর্মালি যখন দেবীকে প্রণাম করি কি করি? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। এরপরে হচ্ছে সৃষ্টি স্থিতি, এরপরে শরণাগত দীনার্থ। তো এই তিনটে নর্মালি আমরা করি, খুবই সুপরিচিত তিনটা মন্ত্র আমাদের, এবং এই তিনটাও হচ্ছে কি একই নারায়ণী স্তুতির অন্তর্গত। তো আমি আলাদা করে আজকে অন্যরকম মন্ত্র পড়লাম। কেন পড়লাম? কারণ এই যে দুটো মন্ত্র শিবা দুতি স্বরূপে না, এটা হচ্ছে 20 নং, আর পরের যেটা দাংশ্রা কারাল বাদনে এটা হচ্ছে 21 নং। এই দুটোর অর্থ কি? 20 নং এর অর্থ হচ্ছে দেবী শিব দূতি রূপে আপনি বিশাল অসুর সৈন্য নাশিনী, আপনি ভয়ঙ্কর মূর্তি ধারিণী ও মহাগর্জনকারিণী, হে নারায়ণী আপনাকে প্রণাম। 21 নম্বরের অর্থ হচ্ছে হে চামুণ্ডে আপনি বিকট দন্ত বিশিষ্ট ভীষণ বদনা, নরমুণ্ড মালিনী ও মুন্ডাসুর নাশিনী, হে নারায়ণী আপনাকে প্রণাম। তাহলে এখানে দেবীকে কিরকম বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে? সেই সর্বমঙ্গল মঙ্গলে, সেখানে বলা হচ্ছে দেবী সর্ব ধরনের মঙ্গলকারিণী, শিবে সর্বার্থ সাধিকে। দেবী হচ্ছে শিবা, মানে শিবের জায়া, এই জন্য দেবীর নাম শিবা। সর্বার্থ সাধিকে, সকল ধরনের যে আমাদের চাওয়া পাওয়া, হ্যাঁ, এগুলো সাধন করেন। সর্বার্থ সকল ধরনের অর্থ। অর্থ কিরূপ অর্থে? পুরুষার্থ চতুষ্টয় আছে আমাদের, 4টা পুরুষার্থ আছে। সেগুলো কি কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 4টা বাসনা আমাদের আছে। ঠিক আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টা বাসনা আমাদের আছে। তো এই 4 ধরনের বাসনাই দেবী আমাদের পূরণ করে থাকেন। বাসনা না বলে এগুলোকে যে পুরুষার্থ বলা হয়েছে, সেই পুরুষার্থ বললে ভালো শোনায়। এগুলো হচ্ছে মানে জীবনের এই 4 ধরনের চাহিদা থাকে মানুষের। ঠিক আছে, তো দেবী এই 4 ধরনের চাহিদাই পূরণ করে থাকে। তো এরকম ভাবে সর্বমঙ্গলা মঙ্গলে, সকল ধরনের মঙ্গলকারিণী, শিবে সর্বার্থ সাধিকে, সেই শিবা হচ্ছেন সকল ধরনের অর্থ পুরুষার্থ চতুষ্টয়ই সাধন করে থাকেন। তো দেবী এই ধরনের আমাদের মঙ্গল করেন, আমাদের বাসনা চাহিদা পূরণ করেন, এরকম বিশেষণে ওই মন্ত্রে বিশেষায়িত করা হচ্ছে। কিন্তু আমি যে মন্ত্রটা এখন পড়লাম, এখানে বলা হচ্ছে দেবী হচ্ছেন কি শিবদূতী। শিবদূতী কেন? এটা হচ্ছে যে শিবের দূত হিসেবে, সরি, শিবকে দেবী দূত হিসেবে পাঠিয়েছিলেন অসুরের কাছে। ঠিক আছে, দেবী অসুরের কাছে নিজের স্বামী শিবকেই দূত হিসেবে পাঠিয়েছিলেন। দেবী শিবকে নিজের দূত করেছিলেন বলে দেবীর আরেক নাম শিবদূতী। শিবদূতী কি বলা হচ্ছে? বিশাল অসুর সৈন্য নাশিনী, হত দৈত্য মহাবলে। হ্যাঁ, বিশাল অসুর সৈন্য বা দৈত্য নাশিনী। তারপরে ঘোর রূপে মানে কি ভয়ঙ্কর মূর্তি ধারিণী, মহারাবে, মহারাব, রাব মানে হচ্ছে গর্জন, মহারাব মানে হচ্ছে মহাগর্জন, ভয়ঙ্কর গর্জন, মহাগর্জনকারিণী। তারপরে হচ্ছে কি দংষ্ট্রা করালে বদনে, দংষ্ট্রা মানে হচ্ছে ভীষণ দাঁত, ভয়ঙ্করী দাঁত, করাল বদন, করাল মানে হচ্ছে ভয়ঙ্করী রূপ, বদন মানে হচ্ছে মুখ বা চেহারা, করাল বদন মানে হচ্ছে কি ভয়ঙ্করী চেহারা। মা কালীর ধ্যানমন্ত্রে করাল বদন শব্দটা আছে। হ্যাঁ, कराल वदनां ঘোরা মুক্তকেশীম চতুর্ভুজাম, এরকম মা কালীর ধ্যানে আছে। তো করাল মানে হচ্ছে ভয়ঙ্কর, ভীষণ। এরপর শিরোমালা বিভূষণে, শিরোমালা, শিরো মানে হচ্ছে মাথা বা মুন্ড, শিরের মালা, মুন্ডমালা, ভূষণে, ভূষণ মানে হচ্ছে অলংকার, যে দেবীর অলংকারই হচ্ছে সেই মুন্ডমালা। চামুন্ডে মুন্ড মাথানে,
এই চামুন্ডা দেবী মুন্ডাসুর কে নাশ করেছেন, বিনাশ করেছেন, সেই নারায়ণীকে নমস্কার। তো এখানে কিন্তু এই দুইটা মন্ত্রে কিন্তু দেবীকে আর সেই সর্বমঙ্গলকারিণী বা সর্বার্থ সাধিকে বলা হচ্ছে না। এখানে কি বলা হচ্ছে, একদম দেবীর ভয়ঙ্কর রূপগুলোর কথা বলা হচ্ছে। দৈত্যনাশী, তারপরে ভীষণ ভয়ঙ্করী চেহারা দেবীর, তারপরে এখানে দেবী ভূষণ হচ্ছে কি মুন্ডমালা, একদম ভয়ঙ্কর দেবীর একটা মানে অবয়বের কথা এখানে বলা হয়েছে। তো কেন আমি বিশেষ করে এই দুটা মন্ত্রে পাঠ করলাম, কারণ আমরা ওই ফুল বেল পাতা দিয়ে দেবীকে পূজা করতে করতে ভুলে যাই দেবীর যে একটা আলাদা শক্তির, একটা অসুর বিনাশিনী, একটা দৈত্য বিনাশিনী, একটা তেজস্বী রূপ আছে। আমরা ফুল বেল পাতা দিতে দিতে ওটা ভুলে যাই। দেবীর সামনে গিয়ে কান্নাকাটি করতে করতে, কামনা বাসনার জন্য দেবীর কাছে প্রার্থনা করতে করতে ওটা আমরা ভুলে যাই। ঠিক আছে? এজন্যই বিশেষ করে এই দুইটা মন্ত্র পড়লাম। আমরা এই শক্তি শাস্ত্র পড়বো, নিজের মধ্যে যাতে একটু শক্তির সঞ্চার হয়, তেজের সঞ্চার হয়, সেই চেষ্টা করব। কান্নাকাটি একটু কম, হ্যাঁ? অন্ততপক্ষে আমি একটু অন্য টাইপের মন্ত্রগুলোই পড়বো। অন্য টাইপের বলতে এগুলো কিন্তু চণ্ডীর মন্ত্র, এগুলো কিন্তু দেবীরই রূপ, দেবীরই বিশেষণ, কিন্তু আমরা ভুলে যাই। আমরা ওই দেবীকে ঘরের গৃহবধূ বানিয়ে রাখতে ভালোবাসি, হ্যাঁ? তো এই হচ্ছে ব্যাপার। মা কালীর পূজা করি, মা কালীর পুরো অঙ্গে রক্ত লিপ্ত থাকে, কিন্তু ওই মা কালীকে একটা পদ্ম দিয়ে সাজাইতে পারলে আমরা খুশি। ওই মুন্ডমালা যে আছে, এক হাতে ৪ টা হাত, এক হাতে বর আর এক হাতে অভয়। আর আরেক হাতে হচ্ছে ওই একটা নরমুন্ড বা অসুরের মুন্ড, আর এক হাতে হচ্ছে রক্তাক্ত খড়গ। ওদিকে আমরা তাকাই না, আমরা ভুলে যাই। এগুলো ভুলে গেলে চলবে না। শক্তি পূজা করে যদি বিন্দুমাত্র শক্তির সঞ্চার না হয়, কোনো লাভ নেই। তো যাই হোক, এইরকম মন্ত্রই আমি করার চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস। আচ্ছা, তো চণ্ডীর হচ্ছে এরকম মাহাত্ম্য, চণ্ডীর শক্তি শাস্ত্র। আমরা অনেকক্ষণ ক্লাস নিলে আমাদের ঝিমানি আসে, ঘুম আসে, একটু ঝিমিয়ে পড়ি, ভাল লাগে না, লিভ নেই বা অন করে বসে থাকি, হ্যাঁ? এরকম যাতে না হয়, এই ক্লাস অন্তত এরকম যাতে না হয়, এটা শক্তি শাস্ত্র, যাতে তামসিকতা না আসে। চণ্ডী পড়ার আগে, চণ্ডীর মূল যে মন্ত্রগুলো পড়ার আগে, প্রথম অধ্যায় শুরু করার আগে কয়েকটা স্তোত্র পড়তে হয়। প্রথম কি? অর্গলা স্তোত্র। দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে কিলকস্তব। তৃতীয় হচ্ছে দেবী কবচ। চতুর্থ হচ্ছে রাত্রি সুক্ত। আবার বলছি, প্রথমে অর্গলা স্তোত্র, তারপর হচ্ছে কিলকস্তব, তারপর হচ্ছে দেবী কবচ, তারপর হচ্ছে রাত্রি সুক্ত। মাহাত্ম্য আছে 4টা পড়ার। মাহাত্ম্যটা মনোযোগ দিয়ে শুনুন। অর্গলা শব্দের অর্থ হচ্ছে পাপ। অর্গলা শব্দের অর্থ কি? পাপ। যে স্তোত্র পাঠ করলে পাপ মোচন হয়, সেই স্তোত্রের নাম অর্গলা স্তোত্র। ঠিক আছে? আমি চণ্ডী শাস্ত্র পড়বো, মহা গুরুত্বপূর্ণ শাস্ত্র, মহাপবিত্র শাস্ত্র, শক্তির শাস্ত্র। আমি যদি পাপ থাকে আমার শরীরে, আমি শাস্ত্র ধরার যোগ্য নই। আমাকে আগে নিজেকে পাপ মোচন করতে হবে, নিজের পাপ মোচন করতে হবে, তারপর আমি চণ্ডী শাস্ত্র পড়ার যোগ্য হব। সে কারণে সবার আগে অর্গলা স্তোত্র পড়ে, অর্গলা স্তোত্র পড়ে নিজেকে পাপ থেকে মোচন করতে হবে, নিজের পাপ মোচন করতে হবে। গেল, নিজের পাপ আমি মোচন করলাম। এবার দ্বিতীয় ধাপ, এখন নিজের পাপ না হয় মোচন করলাম, চণ্ডীর শাস্ত্র কোথায় পাবো? চণ্ডীর শাস্ত্র তো সেই মহাদেব কর্তৃক আবদ্ধ, সুরক্ষিত হয়ে আছে। তাকে তো পেতে হলে সেই সুরক্ষা বন্ধন আমাকে ভাঙতে হবে। সেই চণ্ডী শাস্ত্র কিন্তু মহাদেব দ্বারা সুরক্ষিত, মহাপবিত্র শাস্ত্র। আমাদের আগে যে আমরা বলি যে ব্রাহ্মণরা কাউকে শাস্ত্র পড়তে দেয় নাই, হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, দেয় নাই ঠিক আছে, কিন্তু এখানে পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিক আছে, পজিটিভ দিকও আছে। এই পজিটিভ দিকটা কি, সেটা জানতে হলে স্বামী বিবেকানন্দের বাণী রচনা ৫ম খণ্ড পড়তে হবে। ভারতে বিবেকানন্দে স্বামীজি খুব সুন্দর করে উল্লেখ করেছেন, ব্রাহ্মণরা যে শাস্ত্র লুকিয়ে রেখেছিল, নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকই আছে। পজিটিভ দিকটা কি? শাস্ত্রগুলোকে আড়ালে করে সংরক্ষিত করে রেখেছিল বলেই এগুলো এখনো দূষিত হতে পারেনি। বেদ বেদান্ত কিন্তু এখনো দূষিত হতে পারেনি। এগুলোর মধ্যে ভুল ভ্রান্তিকেও প্রবেশ করাতে পারেনি। কারণ
ব্রাহ্মণরা এগুলো সুরক্ষিত রেখেছিল। নেগেটিভ দিকটা কি? ও বেশি আড়াল করাতে সাধারণ হিন্দুরা সেগুলো পায়নি। তো স্বামীজি পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই উল্লেখ করেছেন। ঠিক আছে? এবং এই যে আড়াল করে রাখা নিজেদেরকে আড়াল করে রাখার কারণেই সেই যখন সকলেই মানে বেদ ত্যাগ করছিল তৎকালীন সময়, তখন নিজেদেরকে কয়েকজন ব্রাহ্মণ আড়াল করে রেখেছিল বলেই সেই আড়াল করা ব্রাহ্মণদের মধ্যেই সেই শঙ্করাচার্যের আবির্ভাব হয়েছিল। তখন আবার তিনি বৈদিক ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তো আড়াল করারও পজিটিভ দিক আছে। হ্যাঁ, সবকিছুর নেগেটিভ পজিটিভ দিক আছে, এটা বুঝতে হবে। গেল। তো এই চণ্ডী শাস্ত্র কিন্তু মহাদেব কর্তৃক আড়াল করা, আবদ্ধ করা। কিসের দ্বারা আবদ্ধ করা? খুঁটি দ্বারা। খুঁটির দ্বারা আবদ্ধ করা। খুঁটি বেঁধে রেখেছেন চারিদিকে চণ্ডীর। তো এই খুঁটিকে তুলতে হবে। খুঁটি তুলে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থকে আমাকে পেতে হবে। এই খুঁটির অপর নাম হচ্ছে কিলক। কিল, কিল। হ্যাঁ, আমরা পেরেক যেটা বলি পেরেক, এটা অনেকে আমরা কিল বলি। এটার অপর নাম কিল আমরা জানি। এটা খুঁটির মতো। ঠিক আছে? তো এই কিল বা কিলকটাকে আমাকে তুলে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থকে পেতে হবে। এজন্য পড়তে হবে কিলকস্তব। প্রথমে অর্গলা স্তোত্র পরে আমি কি করলাম? নিজেকে পাপ মোচন করলাম। তারপরে কিলকস্তব পরে সেই চণ্ডীকে আমি আবদ্ধ অবস্থা থেকে মুক্ত করে নিজের আয়ত্তে নিলাম। নিজের আমি পড়ার জন্য এটাকে গ্রহণ করলাম। গেল দ্বিতীয় ধাপ। এবার আমি নিচে পাপ মোচন হলাম, চণ্ডী গ্রন্থ পেয়ে গেলাম, পড়তে বসবো। এখন পড়ার সময় কিন্তু নানা বাধা আসতে পারে, নানা দিক দিয়ে বাধা আসতে পারে। কিরকম বাধা? মানুষে বাধা দিতে পারে, হ্যাঁ, পশু পাখি বাধা দিতে পারে, দেবতারা বাধা দেয়, অসুরও বাধা দেয়, দেবতারা বাধা দেয়। আগেকার দিনে দেখা যেত যে অসুররা গিয়ে মুনি ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিত। মুনি ঋষিরা যজ্ঞ করলে দেবতারা ওই আহার পেত, দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হতো, দেবতারা সেটা গ্রহণ করতেন। গ্রহণ করে দেবতাদের শক্তি বর্ধিত হতো, এমন একটা সিস্টেম ছিল। তখন অসুররা কি করতো? আগে মুনি ঋষিদের যজ্ঞে বাধা দিত, দেবতারাও শক্তি বর্ধন করতে পারতো না, এরপরে গিয়ে দেবতাদের আক্রমণ করতো, দেবতাদের দুর্বল করে দেবতাদের আক্রমণ করে স্বর্গরাজ্য হরণ করতো। তো বাধা আসে ভালো কাজ করতে গেলে। শুধু যে অসুরাই বাধা দিত তাই নয়, দেবতারাও বাধা দিত। আমরা পুরাণগুলো পড়লে জানবো দেবতারা কেন বাধা দিত। যদি কোনো ঋষি বা সাধারণ মানুষ তপস্যা করে স্বর্গরাজ্যের যোগ্য হয়ে যায়, তখন তো দেবতাদের আসন চলে যাবে, দেবতাদের সিট দখল হয়ে যাবে, সভাপতিত্ব চলে যাবে। আমাদের এখন আছে না যে সভাপতিত্ব হারানোর টেনশন, সাধারণ সম্পাদকের পদ হারানোর টেনশন, ওই দেবতাদেরও ছিল পদ পদবি হারানোর টেনশন। যদি তার আসনটা চলে যায়, হ্যাঁ, যদি সে তপস্যা করে একদম ইন্দ্রের মতো শক্তিশালী হয়ে ইন্দ্রের আসন দখল করে ফেলে, তখন দেবতারাও বাধা দিত মুনি ঋষিদের কার্যে, অপ্সরা পাঠিয়ে দিত, অনেক অনেক ভাবে বাধা দিত। তো বাধা কিন্তু পশু, মানুষ, অসুর, দেবতা সবার কাছ থেকে আসে। এবারে বাধা থেকে বাঁচার জন্য আমাকে কবচ ধারণ করতে হবে। সেই কবচের নাম হচ্ছে দেবী কবচ। প্রথমে নিজেকে পাপ মোচন করলাম, পরে অর্গলা সূত্রের দ্বারা, পরে কিলকস্তবের দ্বারা চণ্ডীকে আমি মুক্ত করে চণ্ডীকে গ্রহণ করলাম। এরপরে দেবী কবচ দ্বারা নিজেকে আবদ্ধ করলাম যাতে কেউ বাধা না দিতে পারে পড়ার সময়। গেল। আমাকে কেউ বাধা দিবে না, আমি সুন্দর করে চণ্ডী গ্রন্থ পড়তে বসলাম। এবার পড়তে পড়তে দেখা যায় কি আমাদের ঘুমে ধরে, ভালো লাগে না, ক্লান্তি আসে, ভাল লাগে না, একটু জিরাই, একটু ঠেলান দিই, একটু ঝিমাই, ভাল লাগে না, তামসিকতা আসে। এই তামসিকতা যাতে না আসে সেই জন্য পড়তে হবে রাত্রি সুক্ত। রাত্রি সুক্ত কেন? রাত্রি মানে হচ্ছে তম, তমের প্রতীক হচ্ছে রাত্রি, অন্ধকার, তমগুণের প্রতীক। রাত্রি সুক্ত হচ্ছে সেই তমগুণী দেবীর সুক্ত বা স্তব। রাত্রি সুক্ত পড়লে সে রাত্রি দেবী বা তমগুণী দেবীকে তুষ্ট করা হয়, যাতে তিনি আমার মধ্যে তমগুণ না দেন, আমার থেকে যাতে তমগুণ হরণ করে নেন, আমি যাতে পড়ার সময় তামসিকতা আচ্ছন্ন না হয়ে পড়া ত্যাগ না করি। দেখুন কত সুন্দর সিস্টেম আমাদের, প্রত্যেকটা স্তব, প্রত্যেকটা কাজের একটা মাহাত্ম আছে। আমরা আচার বিচারের জন্য নিন্দা করি, ভুয়া আচার, কুসংস্কার, কিছু না, আমরা বুঝি না তাই নিন্দা করি। বুঝতে হবে মাহাত্ম কি, কেন এগুলো করা হয়, কেন চণ্ডী পাঠের আগে এত কিছু পড়তে হয়। বলতে পারেন যে ধুর, এত কিছু পড়া দরকার আছে, আমি ডাইরেক্ট প্রথম অধ্যায় খুলে শুরু করে দিই। না, সিস্টেম আছে, মাহাত্ম আছে। আগে নিজেকে পাপ মোচন, পরে চণ্ডী গ্রন্থকে সেই সুরক্ষিত অবস্থা থেকে গ্রহণ করলাম, তারপরে কবচ দ্বারা নিজেকে আবদ্ধ করলাম। এরপরে যাতে আমার ঘুম না আসে, আমার মধ্যে যাতে তামসিকতা না আসে, সেজন্য আমি সেই রাত্রি সুক্ত পরে রাত্রি দেবীকে তুষ্ট করলাম। এরপরে শুরু হবে সেই
এরপর ধাপ আছে, আমাকে শ্রী শ্রী চণ্ডিকার ধ্যান করতে হবে। আমি যার মাহাত্ম্য পড়বো, তো জানলামই না তার রূপটা কিরকম, তাহলে তো তার মাহাত্ম্য পড়ার প্রতি আমার আকর্ষণই আসবে না, কোনো আকর্ষণ আসবে না। আমি গত উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম যে করল্লা খেতে তিতা, খাবো না কখনোই, কিন্তু যখন জানতে পারি এটার এত গুণ, তখন এটা খাওয়ার প্রতি আমার আকর্ষণ জাগে। দেবীর যে কি রূপ, কি গুণ, এটা যদি একটু জেনে নিই ছোট করে, তখন এত বড় ৭০০ মন্ত্রের গ্রন্থটা পড়ার আমার আকর্ষণ জাগবে। নয়তো ৭০০ মন্ত্র দেখি, ১৩টা অধ্যায় দেখি, আমি বলবো যে ধুর, এত বড় অধ্যায়, এতগুলো অধ্যায় এত বড়, পড়বো না, কি হবে পড়ে। কিন্তু যখন ছোট করে ৪টা লাইনের মধ্যে আমি দেবীর গুণটা জেনে নিব, মাহাত্ম্যটা জেনে নিব, তখন আমার আকর্ষণ জাগবে। এটা হচ্ছে আকর্ষণ জাগানো। ওই মুভি দেখানোর আগে ট্রেলার দেখা না, ট্রেলার দেখে কিন্তু মুভিটার মধ্যে আকর্ষণ জাগায়। ট্রেলারের মধ্যে কিন্তু আকর্ষণের জায়গাগুলো দেখানো হয় অল্প করে, সেটা দেখিয়ে মুভিটার প্রতি আকর্ষণ জাগায়। এরপর আমরা পুরোটা মুভি দেখার জন্য মানে একদম উৎসাহিত হয়ে প্রস্তুতি নিয়ে বসি। তো ধ্যানটা হচ্ছে দেবীর ৪ লাইনের মধ্যে দেবীর প্রতি একটা আকর্ষণ জাগানো। তারপরে আমরা এই পুরোটা অধ্যায় বা পুরোটা চণ্ডী পড়া শুরু করব। এরপরে আর রাত্রি সূক্তের উপরে পড়তে হয় দেবীর ধ্যান। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মন্ত্রের, প্রত্যেকটা ধাপের অনেক মাহাত্ম্য আছে, আমরা বুঝি না, বুঝি না বলে নিন্দা করি। তো এভাবে কিন্তু শ্রী শ্রী চণ্ডী গ্রন্থটা পড়তে হয় এবং এটা সত্যি গ্রন্থ। আচ্ছা, অনেক কিছু কথা বলেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। হুম? এগুলো নিয়ে সাধারণ মানুষে ভাবেও না। ওই একটা বই একটা পেয়ে পড়া শুরু করে দেয়। কেন কি হলো জানে না। এগুলো জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো আমি আজকে বিকালের দিকে একটা পিডিএফ পাঠিয়েছি আপনাদেরকে। সকলে হয়তো দেখেছেন গ্রুপে। এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণের পিডিএফ। ১২ টা পেজ আছে। এই ১২ টা পেজ ধাপে, ধাপে আমরা আলোচনা করব। সকলে সেই পিডিএফটা খুলুন। পিডিএফটা ওপেন করুন সকলে। পিডিএফটার ১ম পেজে তো প্রশিক্ষণ, সংস্কৃত আছে কি স্বরবর্ণ। কি লেখা আছে? স্বরবর্ণ ১৩ টি। স্বরবর্ণ ১৩ টি। আমরা বাংলা যতটাই জানি না কেন, সংস্কৃত জানবেন বেসিক্যালি ১৩ টি, আরো বাড়ে। বিভিন্ন নিয়মে এই সংখ্যাটা বেড়ে যায়। কিন্তু সেই কেন বাড়ে, বেড়ে কতটা হয়, এত কিছু ভাবার দরকার নেই। জানবেন ১৩ টি আছে। এরপরে লাইনে আছে ৫ টি রসস্বর, ৮ টি দীর্ঘস্বর। ১৩ টার মধ্যে ৫ টা গেলে থেকে আর ৮ টা। মানে ৫ টা রস্য আর ৮ টা হচ্ছে দীর্ঘ। রস্য দীর্ঘ মানে কি? রস্য মানে হচ্ছে ছোট, দীর্ঘ মানে হচ্ছে বড়, হ্যাঁ, লম্বা। তো তো আমরা বাংলায় অলরেডি এগুলো শুনেছি, শিখেছি। হ্রস্ব উ, দীর্ঘ উ যতই পড়ি। আচ্ছা আমি মানে কি হয়, আমি কিন্তু কথা বলতে, বলতে আমি কুমিল্লার মানুষ তো। মাঝে, মাঝে আমার কুমিল্লার ভাষা চলে আসে। ঠিক আছে? আমি আবার ফর্মালিটি একটু কম মেইনটেইন করি। ইনফরমাল ভাবে বললে বুঝাইতে পারি ভালো। মানুষও বুঝে ভালো। বেশি ফর্মালিটি মেইনটেইন করলে মনে হয় যেন ওই অনেক দূরে একজন আছে, আমি অনেক দূরে। হ্যাঁ, ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ওই বলছে যে তোমার মাকারি তো কালো।
মাটির মূর্তি, মাটির প্রতিমা কালো। হ্যাঁ? আমি দেখছি কালো। তুমি ওতে কি দেখো? ঠাকুরকে বলছেন যে তুমি যে মা করো ও তো একটা মাটির প্রতিমা, কালী। হ্যাঁ? কালো রঙের মাটির প্রতিমা। তুমি ওতে মা কি করো? কি দেখো? কোথায় দেখো মা? তুমি দেখো না তো। মানে আমি তো দেখছি মাটির প্রতিমা, কালো রঙের। তুমি মা দেখো কোথায়? তখন এই ঠাকুর বলছেন, আচ্ছা এই সূর্যটাকে, হ্যাঁ, এত ছোট দেখায় কেন?" তখন ওই লোক বলছে যে, "বলো কি ঠাকুর? সূর্য তো অনেক দূরে। দূরে বলে এত ছোট দেখায়। আসলে তো সূর্য তো এত ছোট নয়। অনেক দূরে। হ্যাঁ? দূরে বলেই এত ছোট দেখায়। কিন্তু সূর্যটা আসলে অনেক বড়। আর কাছে গেলে বোঝা যায় আরকি। এত বড়, এত উত্তাপ। কিন্তু দূরে বলেই অনেক ছোট দেখায়।" তখন ঠাকুর বলছেন যে, "মা কালী থেকে তুমি অনেক দূরে আছো। এর জন্যই মাকে এই যে মা, কত আপনজন।" মাঝে, মাঝে আমার কুমিল্লার ভাষা চলে আসে তাড়াতাড়ি বলতে গিয়ে। ঠিক আছে? আচ্ছা। তো যেটা বললাম যে হ্রস্ব স্বর ৫ টা আছে, দীর্ঘস্বর আছে ৮ টা। হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড় বা লম্বা। তো বাংলায় আমরা অলরেডি পড়েছি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। হ্যাঁ? কিন্তু কেন পড়েছি কিছুই জানি না। যতই হ্রস্বই বলি, ওই হ্রস্ব ইর উচ্চারণ করি ই, দীর্ঘ ইর উচ্চারণ করি ই। এমনকি বলতেও আমাদের ভুল। আমরা হ্রস্ব ই বলি না, দীর্ঘ ই বলি না। বলি কি? রস্যি দীর্ঘি। রস্যি দীর্ঘি বলতে কিছু হয় না। কি হয়? হ্রস্ব ই, দীর্ঘ ই। রস্যু দীর্ঘ। রস্যু দীর্ঘ বলতে কিছু হয় না। হয় কি? আ দীর্ঘ উ, হ্রস্ব উ। ঠিক আছে? এগুলো কিন্তু আমাদেরকে কেউ শিখায় না ঠিকভাবে। মাস্টারও জানে না ঠিকমতো, মাস্টারও এভাবে শিখে আসছে, তাই আমরা এভাবে শিখি। তাই আমরা আমাদের পরের প্রজন্মকে এভাবে শিখাবো। পরম্পরাগতভাবে ভুল শিখি। হ্যাঁ, আমাদের আগে ছিল যে পরম্পরাগতভাবে আমাদের একদম শাস্ত্রীয় জ্ঞান আসবে। এখন আমরা পরম্পরাগতভাবে আমাদের ভুলটা আসে। এই হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক আজকে জেনে নেন। আগে জেনে থাকলে ভালো, না জেনে আজকে জেনে নেন যে কি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। এবং এই যে হ্রস্ব এবং দীর্ঘ বলছি, সংস্কৃত ভাষায় এর মাহাত্ম্য আছে। বাংলায় কিন্তু এর মাহাত্ম্য নেই। বাংলায় ওই হ্রস্বকেও যেরকম উচ্চারণ করি, দীর্ঘকেও সেরকম উচ্চারণ করি। কিন্তু সংস্কৃতে হ্রস্ব মানে হচ্ছে হ্রস্ব ই হচ্ছে ই, দীর্ঘ ই হচ্ছে ই, দীর্ঘ উচ্চারণ। সংস্কৃতে হ্রস্ব উ হচ্ছে উ, দীর্ঘ উ হচ্ছে উ, এরকম উচ্চারণ। দীর্ঘটাকে দীর্ঘ উচ্চারণ করতে হয়। আচ্ছা, এই গেল হ্রস্ব দীর্ঘর বেসিক ব্যাপার। তারপরে সংস্কৃতে একটা হ্রস্ব রি আছে। একটা দীর্ঘ রি আছে। হ্রস্ব রি হচ্ছে রি, দীর্ঘ রি হচ্ছে রি। দীর্ঘ উচ্চারণ করতে হয়। তারপর এটা যে নয়ের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রি, বা অনেকে লিও বলে। এটা বাংলায়ও আমরা অনেকে পড়েছি। আমার আমলের স্টুডেন্ট যারা, বা আমার আগের আমলের স্টুডেন্ট যারা বয়স হয়ে গেছে আমাদের, বুড়ো হয়ে গেছে, তারা এটা জানবেন। নতুন প্রজন্ম কিন্তু এটা জানবে না। এদের অনেক চেঞ্জ হয়ে গেছে। এই লি বা রি এটা আমাদের পর্যন্ত আমরা পেয়েছি। তবে নতুনরা এটা হয়তো পাননি বাংলা ভাষায়। তো এটার পূজা করার সময় বা শাস্ত্রীয় অনেক ব্যাপারে এটার ব্যবহার আছে। নরমালি সংস্কৃতে এটার ব্যবহার পাওয়া যায় না। কিন্তু শাস্ত্রীয় ব্যাপারে এটার অনেক ব্যবহার আছে। গেল। এ, আই, উ, ও। হ্যাঁ? তো এর মধ্যে হ্রস্ব ৫ টা। কোনগুলো? আ, ই, উ, রি, রি। দীর্ঘ ৮ টা। কোনগুলো? আ, ই, উ, রি, এ, আই, উ, ঔ। এরকম। তাহলে বেসিক জিনিসটা জেনে নিলাম। স্বরবর্ণ ১৩ টা, ৫ টা হ্রস্ব, ৮ টা দীর্ঘ। হ্রস্বর উচ্চারণ হচ্ছে মানে নরমালি যেটা উচ্চারণ করি আর দীর্ঘ উচ্চারণ একটু দীর্ঘ হয়। এই। এবার দেখুন লাল রঙে লেখা আছে আ এর উচ্চারণ। স্বর-য়, স্বর-অ। হ্যাঁ? এটার উচ্চারণ। এটার উচ্চারণ কি আমাদের শিখতে হবে? হবে। কিরকম দেখুন এটার উচ্চারণটা? আমরা জানি সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের আদি ভাষা। সংস্কৃত থেকে বাংলাও এসেছে, হিন্দিও এসেছে। ঠিক আছে? তো কিছু জিনিস দেখা যায় যে বাংলাতে চেঞ্জ হয়ে গেছে। সংস্কৃতের সাথে মিল নেই। আবার হিন্দিতেও সেম ঘটনা। কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, মিল নেই। তাহলে
মিল না থাকলে আমরা যেগুলো মিলে এগুলো দ্বারা কিন্তু সংস্কৃতটাকে সহজে শিখতে পারি। যেহেতু মিলে গেছে তাহলে নতুন করে তো শিখতে হচ্ছে না। ওই মিলটা ধরিয়ে দিলেই আপনারা ইজিলি সেটা পেরে যাবেন। ঠিক আছে? আলাদা করে নতুন করে শিখতে হবে না। তো হিন্দির সাথে একটা জিনিস কি মিলে? এই যে এর উচ্চারণ, এটা কিন্তু হিন্দির সাথে মিলে। আমি হিন্দিতে একটা বাক্য বলি। हम अभी चंडी पाठ करेंगे। हम अभी चंडी पाठ करेंगे। এই যে হাম, এই যে হাম শব্দটা বললাম, এটার কিভাবে গঠিত হলো? হ এবং ম। বাংলায় আমরা কি বলবো? হম, হম। হিন্দিতে কি বলেছি? হাম। এই যে হম এবং হাম, এই হচ্ছে তফাৎ। হ না বলে হা। এই হচ্ছে হিন্দি, এই হচ্ছে সংস্কৃত। সংস্কৃতের সাথে হিন্দির এই জিনিসটা মিলে। হ নয় হা, অ নয় আ। করেঙ্গে, বাংলায় কি বলবো? করেঙ্গে, করেঙ্গে, করেঙ্গে নয় করেঙ্গে। এই সংস্কৃতে ক না বলে বলবো কি? ক। অ না বলে আ। আভি, আভি মানে হচ্ছে এখন। বাংলায় বললে বলতাম অভি, অভি নয় আভি, আ। এই হচ্ছে আ, সংস্কৃতের আ। হিন্দি ভাষা যদি কেউ পেরে থাকেন বলতে, তাহলে তো আপনারা অলরেডি সংস্কৃত উচ্চারণ করতে পেরে গেছেন এই ব্যাপারটা সংস্কৃতের। কংগ্রেচুলেশনস। আর না পারলে শিখে নিন। ঠিক আছে? তাহলে কি বললাম? হাম আভি চন্ডী পাঠ করেঙ্গে। এই যে চন্ডী, চা, চন্ডী নয় চন্ডী, চা। এই হচ্ছে সংস্কৃতের উচ্চারণ। ঠিক আছে? এই অর উচ্চারণটা এরকম। আমরা বাংলা বলতে গেলে ঠোঁটটা গোল করে ফেলি। অ, অ নয় আ, আ। ঠিক আছে? অ নয় আ। গেল। হ্রস্ব দীর্ঘের উচ্চারণও গেল। দ্বিতীয় পেজ। ব্যঞ্জন বর্ণ ৩৫ টি। স্বরবর্ণ ১৩ টি জেনেছি। ব্যঞ্জন বর্ণ এখন জানছি কি কয়টি? ৩৫ টি। ৩৫ টির মধ্যে বাংলায় আমরা ৩৯ টি জানি। হ্যাঁ, এরকম আছে। তো আপাতত জেনে নিন সংস্কৃতে ৩৫ টি। এতটুকু জেনে নিন। চেঞ্জ হয়, এটা কিন্তু চেঞ্জ হয়। এটা কিন্তু এক্সাক্ট না। ৩৫ মানে আবার কেউ যদি আপনাকে বলে যে আমি জানি ব্যঞ্জনবর্ণ সংস্কৃতে ৩৮, ৩৯ টি, আপনি বলবেন ৩৫ টি। এবার সে বলবে না আমি জানি ৩৮ টি। আপনি বলবেন যে না আমি পড়েছি ৩৫ টি মানে ৩৫ টি। তুই ভুল আমি ঠিক। এরকম আবার কেউ বিতর্ক করতে যাবেন না। ৩৫ টি মানে এটা কিন্তু ফ্লাকচুয়েট হয়, চেঞ্জ হয়। হ্যাঁ? ওই স্বরবর্ণ ১৩ টি মানে যে এক্সাক্ট ১৩ টি তেমন নয়, বাড়ে। তো আপনি আপাতত ১৩ টি জানবেন। তেমনি ব্যঞ্জন বর্ণ কিন্তু চেঞ্জ হয়। আপনি আপাতত ৩৫ টি জানবেন। আবার ৩৫ টিকে মানে একদম এক্সাক্ট পারফেক্ট 100% সঠিক ভেবে আবার কেউ বিতর্ক করতে যাবেন না কিন্তু। আচ্ছা। তো ৩৫ টির মধ্যে ২৫ টি হচ্ছে স্পর্শ বর্ণ। প্রথম ২৫ টি। প্রথম ২৫ টি স্পর্শ, বাকি রইল ১০। ১০ এর কথা পরে চিন্তা করব। প্রথম ২৫ টি হচ্ছে স্পর্শ বর্ণ। স্পর্শ কেন? এগুলো উচ্চারণ করার সময় মুখের মধ্যে কোথাও না কোথাও স্পর্শ করে। মানে টাচ হয়। জিহ্বাটার কোথাও না কোথাও টাচ হচ্ছে। ঠিক আছে? তো ২৫ টা স্পর্শ বর্ণ। এই ২৫ টা ৫ টা বর্গে বিভক্ত। ৫ টা বর্গ মানে ৫ টা বর্গে যদি আমি ২৫ টাকে বিভক্ত করি, ৫ ৫ ২৫ বা ২৫ কে যদি আমি ৫ দ্বারা ভাগ করি তাহলে ৫ টা করে পড়ে প্রতিটা ভাগে। সহজ অঙ্ক। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বর্গের মধ্যে ৫ টা করে অক্ষর বা বর্ণ পড়ছে। এরকম মোট ৫ টা বর্গে ৫ টা করে মোট ২৫ টা স্পর্শ বর্ণ। তো পরপর ২৫ টা একসাথে পড়ে যাচ্ছে। এমন নয় যে ক বর্গে গিয়ে ওই একদম শেষের দ বা থ পড়ছে। ক এর পরে টানা ৫ টা ক বর্গের অন্তর্গত। চ এর পরে টানা ৫ টা চ বর্গের অন্তর্গত। ট এর পরে টানা ৫ টা এই ট বর্গের অন্তর্গত। ত এর পরে টানা ৫ টা হচ্ছে ত বর্গের অন্তর্গত। প এর পরের টানা ৫ টা প বর্গের অন্তর্গত। হ্যাঁ? তো এই যে ৫ টা বর্গ, বর্গগুলোর কি নাম? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ট বর্গ, প বর্গ। ৫ টা বর্গের কি নাম? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ট বর্গ, প বর্গ। এই ৫ টা বর্গের অধীনে ৫ টা করে মোট ২৫ টা স্পর্শ বর্ণ আছে। গেল। নিচে একটা লেখা আছে দেখুন।
এদের উচ্চারণ আ যুক্ত করে হবে। আচ্ছা, এটা কিরকম? এর পরের পেজে দেখুন কি আছে? সেম ব্যঞ্জনবর্ণ হেডলাইন। কি লেখা আছে ১ম লাইনটা কালো অক্ষরে? ক হসন্ত যোগ অ সমান ক। ক হসন্ত যোগ অ সমান ক। এবার এর আগের পেজে আবার ফিরে যান। সেখানে দেখুন এই যে ২৫ টা বর্ণ আমি দিয়েছি স্পর্শবর্ণ। প্রত্যেকটার নিচে কিন্তু একটা করে হসন্ত আছে। ঠিক আছে? প্রত্যেকটার নিচে একটা করে হসন্ত আছে এবং এটাই হচ্ছে এই ব্যঞ্জন বর্ণগুলোর আসল চেহারা, আসল রূপ। আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা পড়েছিলাম ছোটকালে। বাংলা ২য় পত্র ছিল আমাদের। ঠিক আছে? বাংলা ২য় পত্রের যে ভাষা, শব্দ এই অধ্যায়গুলো আমরা পড়েছি, সেখানে এই বর্ণের অধ্যায়ে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা ছিল। কি সংজ্ঞা ছিল? যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে বলে স্বরবর্ণ। আর যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলে ব্যঞ্জন বর্ণ। এই তো সুন্দর সংজ্ঞা। স্বরবর্ণ কি হয়? অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। যেমন অ উচ্চারিত হয় আ, ই, ই, হ্যাঁ? ই কে কিন্তু অন্য কারোর হেল্প নিতে হচ্ছে না। ই নিজে ই এর মতো উচ্চারিত হতে পারছে। ই আমরা উচ্চারণ করতে পারি। আ উচ্চারণ করতে পারি। উ পারি, এ পারি, ঐ পারি। কিন্তু ব্যঞ্জন বর্ণের সংজ্ঞায় বলা হচ্ছে কি? যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, সে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ ক কে উচ্চারণ করতে হলে আমাকে স্বরবর্ণের সাহায্য নিতে হবে। ক আমি এমনিতেই উচ্চারণ করতে পারবো না। এই যে ক এর আসল চেহারা কি? ক হসন্ত। এর মানে কি? এটাকে আমি এমনিতেই উচ্চারণ করতে পারবো না। হসন্ত যুক্ত কোনো কিছুকে আমি উচ্চারণ করতে পারি না। কেন পারি না? আরো ডিটেইল আমি বুঝাই। কখনো, কখনো বাংলা শব্দ লিখতে গিয়ে আমরা হসন্তের প্রয়োগ করি। কখন করি? ধরুন ঋক, ঋগ্বেদ যে আমরা বলি ঋক, হ্যাঁ? এই ঋক বলে ক এর নিচে একটা হসন্ত দেই। উচ্চারণটা কিরকম করি? ঋক। যে ঋক ক কিন্তু পুরো উচ্চারিত হয়নি। আমরা যদি বলতাম ঋক, ঋক, ক এরকম যদি বলতাম তখন বুঝতে পারতাম যে ক পুরোটা উচ্চারিত হয়েছে। ঋক এখানে কিন্তু ক উচ্চারিত হয়নি। আমি কিন্তু ক তে গি চাপ দিয়ে থেমে গেছি। রি ক এরকম কিন্তু বলিনি। রিক থেমে গেছি। তার মানে কি? যেখানে একটা অক্ষর পুরোটা উচ্চারিত হতে পারছে না, সেখানে আমরা হসন্তের প্রয়োগ করি। এটা তো আমরা বুঝতে পারি। রিক। তারপরে বাংলা বাংলা ভাষা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। যারা একটু মানে শব্দ নিয়ে একটু সচেতন, শব্দের ভুল নিয়ে সচেতন বেশি তারাই ব্যবহার করি। আর ছাড়া তো আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আর এখনকার দিনে তো মানে সোশ্যাল মিডিয়া এসেছে যেভাবে যেভাবে যে পারতেছি মানে লিখে ফেলছি শব্দ। হ্যাঁ? ভুল ঠিক ওই চাই মানে অন্তস্থ কোনো কিছুর আমরা ধার ধারি না। মানে মন চাইছে লিখবো মানে লিখবো। তুই ভুল ধরার কে? এমন একটা ভাব। তো যাই হোক, হসন্তের ব্যবহারটা কখন করি? যখন কোনো কিছুতে আমরা চাপ দেই। পুরোটা উচ্চারণ করি না। তার মানে কি? হসন্ত দ্বারা কি বোঝায়? হসন্ত দ্বারা বোঝায় এখানে অক্ষরটা পুরোটা নেই, অর্ধেকটা আছে। হসন্ত দ্বারা বোঝায় অক্ষরটা পুরোটা নেই, অর্ধেক আছে। মানে অসম্পূর্ণ অক্ষর। তো আচ্ছা শুনুন, আপনাদেরকে যদি বের করে দেওয়া হয় জুম থেকে, আমাকেও বের করে দেওয়া হবে। আমরা আবার জয়েন করব। কেউ আবার ভাববে না যে ক্লাস শেষ হয়ে গেছে। জুম থেকে ৪০ মিনিট পরে বের করে দেয়, এটা জুমের নিয়ম। আর আমাদের নিয়ম হচ্ছে আমরা আবার জয়েন করব। ঠিক আছে? আচ্ছা। তো হসন্ত যুক্ত যে চেহারা কয়ের, এটাই হচ্ছে কয়ের আসল চেহারা। তো হসন্ত যুক্ত মানে কি? এখানে কিন্তু আমি ক কে পুরোপুরি উচ্চারণ করতে পারছি না। উচ্চারণ করতে হলে আমাকে একটা আনতে হবে। হ্যাঁ? তখনই মানে এটার সাথে একটা যুক্ত হলে আ, যুক্ত করে হচ্ছে। যুক্ত করে হচ্ছে। যুক্ত করে হচ্ছে। হ্যাঁ? যুক্ত করে হচ্ছে। শুধু উচ্চারণ করার ক্ষমতা কারো নেই। ঠিক আছে? যেমন ঋক, ক কিন্তু উচ্চারিত হয়নি।
একটা অযুক্ত করলে রি ক এরকম হবে। ঠিক আছে, তাহলে বুঝতে হবে ব্যঞ্জন বর্ণের যে আসল চেহারা হচ্ছে এই হর্ষন্তযুক্ত চেহারাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই চেহারা নিয়ে সে কাউকে মুখ, ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ তার আসল চেহারা নিয়ে কাউকে মুখ দেখানোর যোগ্য নয়। তাকে মুখ দেখাতে হলে একটু সাজুগুজু করতে হবে, আর সেই সাজুগুজুটা হচ্ছে স্বরবর্ণের সাহায্য নিতে হবে। ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সে স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তো ব্যঞ্জন বর্ণের এই আসল চেহারা হচ্ছে সেই হর্ষন্তযুক্ত চেহারা, একে কেউ উচ্চারণ করতে পারে না। উচ্চারণ করতে হলে একটা আ আনতে হয়। এখন আমরা বুঝতে পারবো যে স্বরবর্ণ হচ্ছে আসল মৌলিক সাউন্ড গুলো হচ্ছে স্বরবর্ণ, আ ই উ আ। আর এই যে ব্যঞ্জন বর্ণ এগুলো হচ্ছে কি, এই যে মুখের ভিতরে বিভিন্ন স্থানে প্রেসার চাপ দিয়ে জিহ্বার নড়াচড়া, ঠিক আছে। স্বরবর্ণের যে স্বরধ্বনি, স্বর কি, স্বর মানে হচ্ছে কি স্বর, আমাদের যে কণ্ঠ, সেই স্বর, এই স্বর কিন্তু সেই স্বর, নামের মাহাত্ম্য কি, এই স্বর কিন্তু সেই স্বর কণ্ঠ। তো স্বরবর্ণই হচ্ছে সেই স্বরধ্বনি, স্বর থেকে যে কণ্ঠ থেকে ধ্বনি বের হয়, এগুলো কিন্তু স্বরবর্ণ গুলোই, এগুলো কি মানে বয়ে নিয়ে আসে। আ ই উ আ এ আই উ ঔ। হ্যাঁ, ব্যঞ্জন মানে কি, ব্যঞ্জন শব্দের অর্থ কি, তরকারি। আমরা বলি না পঞ্চব্যঞ্জন, মানে মিশিয়ে বানানো। তো ব্যঞ্জন মানে কিন্তু সেই মানে একটা মেশানো হলো কোনো কিছুকে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এগুলো কি, এই যে আমি স্বর মানে কোন স্বর, ব্যঞ্জন মানে কি ব্যঞ্জন, এগুলো যে বলছি, এগুলো কিন্তু কোনো পাঠ্যপুস্তকে আমি পড়ি নাই, এগুলো নাম থেকে বের করেছি। তো নাম যেহেতু ব্যঞ্জন, তাহলে মানে কি হবে, তো ব্যঞ্জন মানে ব্যঞ্জনই। আমরা যেমন রান্নার ক্ষেত্রে যেমন ব্যঞ্জন মানে মিশিয়ে, এখানেও মিশিয়ে কিছু একটা বানানো হয়েছে আর কি, জন্য এর নাম হয়তো ব্যঞ্জন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমি কোনো পাঠ্যপুস্তকে পড়ি নাই। তো যাই হোক, তো স্বর মানে কি স্বর থেকে বের হচ্ছে বলে স্বর না, এগুলো বুঝতে হবে। এগুলো বোঝার সাথে সাথে লজিক্যালি মিলে গেছে বলেই কথাগুলো বলছি। আর ব্যঞ্জন মানে কি, মানে এগুলো একদম মূল সাউন্ড না, কণ্ঠ থেকে আসেনি, এগুলো মুখের ভিতরে দেখবেন যে ক মানে কি কণ্ঠে একটা চাপ দিয়ে হচ্ছে, চ মানে জিহ্বা দিয়ে তালুতে একটা চাপ দিয়ে হচ্ছে। শুধু যদি চাপ দেই কখনো সাউন্ড বের হবে না। সাউন্ড বের হতে হলে সেই স্বর থেকে, কণ্ঠ থেকে আমাকে স্বর ধ্বনি নির্গত করতে হবে, তবেই সাউন্ড বের হবে। ঠিক আছে, এর মানে কি, মুখের ভিতরের প্রেসার দেওয়া হচ্ছে ব্যঞ্জন বর্ণের কাজ, ব্যঞ্জনের কাজ, ব্যঞ্জনের খেলা। আর স্বরবর্ণের কাজ হচ্ছে সে কণ্ঠ থেকে, সে স্বর থেকে সাউন্ড নির্গত করা। তো এই সাউন্ড নির্গত হয়ে, মূল সাউন্ড নির্গত হয়ে ব্যঞ্জন বর্ণে বিভিন্ন প্রেসারাইজড স্থানে সেই সাউন্ডটাকে বাড়ি খেলেই হচ্ছে সেখানে আলাদা আলাদা সাউন্ড হয়। এগুলো হচ্ছে মুখের ভেতরে খেলা। এই যে শব্দ উচ্চারণ ধ্বনিতত্ত্ব, এগুলো পুরো মুখের ভিতরে বাকযন্ত্রের খেলা। কিন্তু বাকযন্ত্রের উপর কন্ট্রোল আনলেই আপনি সুন্দর করে বিভিন্ন ভাষার উচ্চারণ শিখতে পারবেন, অ্যাকসেন্ট শিখতে পারবেন। আমরা যে ইংলিশ বলি, হ্যাঁ, তো বাংলাদেশিদের ইংলিশ একরকম, ইন্ডিয়ান ইংলিশ একরকম, ব্রিটিশ অ্যাকসেন্ট একরকম, আমেরিকান অ্যাকসেন্ট একরকম। আপনি যত নিজের বাকযন্ত্রের উপর কন্ট্রোল আনতে পারবেন, তত বিভিন্ন অ্যাকসেন্ট শিখতে পারবেন। ঠিক আছে, তো এই বাংলা ভাষায় বাংলা অ্যাকসেন্টে সংস্কৃত পাঠ করে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই হচ্ছে বাংলা অ্যাকসেন্টের সংস্কৃত। আর সংস্কৃত অরিজিনাল অ্যাকসেন্টের সংস্কৃত হচ্ছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এই হচ্ছে সংস্কৃত অ্যাকসেন্টের সংস্কৃত। ঠিক আছে, তো আমরা এখন কিন্তু সংস্কৃত অ্যাকসেন্টে চণ্ডীপাঠ শিখতে এসেছি, ভুলেও যাতে কেউ বাংলা অ্যাকসেন্টে ট্রাই না করি। গেল, তো এই বাকযন্ত্রের বেসিক ব্যাপারগুলো বললাম। স্বরবর্ণ হচ্ছে সেই মূল সাউন্ড, স্বরধ্বনি। আর ব্যঞ্জন হচ্ছে মুখের ভিতরে বিভিন্ন প্রেসার। আর ব্যঞ্জন বর্ণ আলাদা উচ্চারিত হতে পারে না, এগুলো স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। এটা ব্যঞ্জন বর্ণের সংজ্ঞাতেই আছে। আমরা কিন্তু ছোটকালে এসব সংজ্ঞা পড়েছি, কেউ কি এত কিছু ভেবেছে, এত ডিটেইল আমরা কিন্তু ভাবিনি। আমরা জাস্ট পড়ে এসেছি, মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে হবে ভাই, এ প্লাস পেতে হবে, শেষ এ প্লাস একটা পাইছি। ওই তখনকার দিনে তো তাও ফেসবুক টেসবুক ছিল না, এখনকার দিনে ওই ক্লাস 4-5 এ প্লাস পেলো, ফেসবুকে সেটাতে এ প্লাস পাইছি, সবাইকে কংগ্রেচুলেশন জানায়। এই তো এই হলো অবস্থা আমাদের। কিন্তু আমরা মূল শিক্ষাটা, মূল ব্যাপারগুলো কিন্তু বুঝি না।
আমরা সে মুখস্থ করে এসেছি। তো মূল ব্যাপারগুলো হচ্ছে এরকম গেল। স্পর্শবর্ণ 25টা গেল। আর কিভাবে গঠিত হয় বললাম, এই ক হসন্ত যোগ অ ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যোগ হয়ে ক উচ্চারণ করার যোগ্যতা অর্জন করে। ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ নিজের আসল চেহারা কাউকে দেখাতে পারে না। স্বরবর্ণ যদি একটু মেকআপ করে সাজিয়ে দেয়, তখন সে তার চেহারা মানুষকে দেখাতে পারে, উচ্চারিত হতে পারে। ক হসন্ত যোগ অ সমান কা, এই তো উচ্চারণ করতে পারলাম। খ হসন্ত যোগ অ সমান খা, এই তো উচ্চারণ করতে পারলাম। তৃতীয় পেজে, পেজ নং 3, 3 নাম্বার পেজ। দেখুন নাম্বারটা কোথায়, আমি পেজ নং 3 খুঁজে পাচ্ছি না, কোথায় নাম্বার? একদম নিচে কোনার দিকে দেখুন, ডান দিকে 1 2 3 লেখা আছে ছোট করে। ঠিক আছে? একদম কোনায় নিচে দেখুন 1 2 3 করে লেখা আছে। তো 3 নং পেজে উপরে দেখুন ক যোগ অ সমান কা, খ হসন্ত যোগ অ সমান খা। তারপর কি লেখা আছে? প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ এভাবেই স্বরবর্ণের সহায়তা উচ্চারিত হচ্ছে। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ এভাবে উচ্চারিত হচ্ছে। প্রত্যেকটার সাথে একটা করে অ আছে। ঠিক আছে? তো অ এর উচ্চারণ কি বলেছিলাম? আ, अभी। হ্যাঁ, अभी। हम अभी চণ্ডী পাঠ करेंगे। अभी আ। তাহলে ক যোগ আ সমান কা, ক নয়, কা। ঠিক আছে? কা। এবার দেখুন আমরা যে স্পর্শবর্ণ 25টা পড়েছি, এগুলোকে আবার বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। কেন ভাগ করা হয়েছে? উচ্চারণের স্থান অনুসারে। আমরা কিন্তু এগুলো ছোটকালে পড়েছি। কণ্ঠবর্ণ কি, তালব্য বর্ণ কি, সেগুলো মুখস্থের স্বার্থে ভাই মুখস্থ করি, পরীক্ষার খাতায় লিখবো ভাই, নাম্বার পাবো। এজন্য পড়েছি। কিন্তু বুঝি নাই কেন এরকম নাম হলো। কেন নাম হলো? উচ্চারণের স্থান অনুসারে এগুলোর নাম হয়েছে। দেখুন কণ্ঠবর্ণ মানে কি? অবশ্যই কণ্ঠে উচ্চারিত হয়। অ, আ স্বরবর্ণের অ, আ এবং ব্যঞ্জন বর্ণের ক বর্গের উচ্চারণ হয় কণ্ঠে। এজন্য কণ্ঠবর্ণ। আ একটু উচ্চারণ করার চেষ্টা করুন। মনে, মনে ভাবুন। জাস্ট চোখটা বন্ধ করে উচ্চারণ করার চেষ্টা করুন। আর মনটাকে নিয়ে যান কোথায়? সেই কোথায় আমার জিহ্বাটা কোথায় মুখে লাগছে। ফোকাস। আমি ১ম উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম মস্তিষ্কের ব্যবহার করতে হবে। মস্তিষ্ক দ্বারা ফোকাস করতে হবে। কোথায় কিভাবে কি হচ্ছে। যত ফোকাস করব, তত ভালোভাবে বুঝতে পারবো, তত দ্রুত বুঝতে পারবো। চোখটা বন্ধ করে আ উচ্চারণ করুন। আ দেখুন জিহ্বার একদম গোড়া, জিহ্বার গোড়াটা একদম কণ্ঠের দিকে গিয়ে লাগছে। একদম কণ্ঠে। মুখের কোথায় লাগছে? জিহ্বার গোড়াটা লাগছে একদম কণ্ঠে। আ, আ, কা, খা, গা, ঘা, ঙা। সবগুলো একদম কণ্ঠে লেগেছে। জিহ্বার গোড়াটা কণ্ঠে লেগেছে। এজন্য কণ্ঠবর্ণ। আ, আ, কা, খা, গা, ঘা, ঙা। গেল। তালব্য বর্ণ। তালু কোনটাকে বলে? দাঁতের উপরের যে দাঁত আছে, উপরের পাটির যে সামনের ২ টা দাঁত আছে, হ্যাঁ? কোন দাঁত? খরগোশের দাঁত। খরগোশের যে ২ টা বড়, বড় দাঁত থাকে, অনেক কিউট লাগে দেখতে। আমাদেরও এরকম ২ টা দাঁত আছে। কিন্তু আমাদের অনেকের আমাদের গুলো খরগোশের মতো নয়, যদিও মানুষের মতোই। অনেকের আবার খরগোশের মতো হয়ে যায়। যাই হোক, তো মানুষের দাঁত খরগোশের মতো হয়ে গেলে সেটাকে খরগোশের দাঁতও বলে, কোদাল দাঁতও বলে। তো সেই দাঁতের একটু পেছনে, মাড়ির একটু পেছনে সেটাকে বলা হয় তালু। তালুতে যে বর্ণের উচ্চারণ হয় সেটাকে বলা হয় তালব্য বর্ণ। ঠিক আছে? তালুতে উচ্চারণ হয় কিভাবে? বাতাসটা গিয়ে সেই স্বর থেকে যে বাতাসটা বের হয় কণ্ঠ থেকে, সেটাকে তালুতে বাড়ি দেয়। তালুতে বাড়ি খায়। মানে বাতাসটা বের করে তালুতে বাড়ি খাচ্ছে, অথবা কি হবে? জিহ্বাটা তালুতে স্পর্শ করবে। তখন এটা হয় তালব্য বর্ণ। তালুতে যে অক্ষরের উচ্চারণ হচ্ছে সেটাকে বলা হয় তালব্য বর্ণ। হয় বাতাসটা গিয়ে তালুতে বাড়ি খাবে, নয়তো এই কি বলে? জিহ্বাটা তালুতে স্পর্শ করবে। ই উচ্চারণ করার সময় দেখুন একদম তালুতে প্রেসার খাচ্ছে। স্বরটা, সাউন্ডটা তালুতে প্রেসার দিচ্ছে। ছোট হ্রস্ব ই বা বড় দীর্ঘ ই। ই, ই দুটোই। দুটো কিন্তু উচ্চারণ স্থান একই। জাস্ট একটা একটু ধরে রাখলাম এজন্য দীর্ঘ হয়ে গেছে। হ্রস্বটা আর দীর্ঘটা একই কিন্তু। জাস্ট হ্রস্বটাকে দীর্ঘ সময় ধরে রেখেছি বলে দীর্ঘ হয়ে গেছে। হ্যাঁ? ই, ই, চা, ছা,
যা ঝা নিয়া কি হলো, জিহ্বাটা তালুতে স্পর্শ করছে, ঘষা দিয়ে নামছে। চা ছা যা ঝা নিয়া। এগুলো ভিডিও অন করে দেখানো যেত, আগেকার ব্যাচে দেখিয়েছি, কিন্তু ভিডিও অন করলে আপনারা কিছুই বুঝবেন না, কিছুই দেখবেন না, কারণ ক্যামেরাতে আমার ওই মোটামুটি ঠোঁট নাক এগুলো দেখা যাবে, জিহ্বার ভিতরে কি হচ্ছে সেগুলো কিছুই দেখা যাবে না। সামনাসামনি যদি দেখানো যেত তাও বুঝতাম, আর এগুলো সামনাসামনি দেখানো যায় না, এগুলো নিজেকে বুঝতে হয়। হ্যাঁ, জিহ্বা তো মুখের ভেতরে, কিভাবে দেখাবো, উচ্চারণ করার সময় কি চোখ কি মুখের ভেতরে ঢোকানো যায়? ঢোকানো যায় না, তো দেখানোর আসলে সম্ভব না, বুঝতে হবে। বাংলায় যে চ, বাংলায় যে চ উচ্চারণ করে, যেখানে উচ্চারণ করে সেখানেই কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেকে কি করে শিখা থেকে দেখেছি, আমরা বলি যে একটু এরকম করে করতে, এরকম করে করতে গিয়ে পুরোটাই চেঞ্জ করে ফেলে। আসলে সংস্কৃত আর বাংলা উচ্চারণ কিন্তু একই, জাস্ট একটু মডিফাই। ধরুন 70% 80% এক, বাকি 20 to 30% হচ্ছে একটু অন্যরকম আমাকে করতে হয়। ওই অনেকে কি করে করতে গিয়ে দেখা যায় যে আগে যেটা পারতো ওই 70% কেও মানে একদম উধাও করে দেয়, নতুন করে শিখতে গিয়ে কি যে করে প্রেশার টেশার দিয়ে, এরকম কিছুই নয়, একদম ইজি। সেই বাংলাটাকে একটু মডিফাই করতে হয়। আমরা বাংলা করেছি চ, সংস্কৃত করবো চা, জাস্ট এরকম, উচ্চারণ স্থান একই। তো বাংলা চ করতে গিয়ে একটু খেয়াল করুন জিহ্বার মধ্যে কি হচ্ছে, মুখের মধ্যে কি হচ্ছে। চ, জিহ্বাটা কোথায় ঘষা খাচ্ছে, মাড়ির একটু পেছনের দিকে, এটাই হচ্ছে তালু, এজন্য এটাকে বলা হয় তালব্য বর্ণ। মূর্ধন্য বর্ণ, মূর্ধা কোথায়, তালুর আর একটু পেছনে, মাড়ির একটু পেছনে তালু, তালুর আর একটু পেছনে মূর্ধা, একটু উঁচা জায়গা, যেটা মুখের মধ্যে যে উঁচা জায়গাটা গেছে সেটাই হচ্ছে মূর্ধা। সেখানে যেগুলো উচ্চারিত হয় বলা হয় মূর্ধন্য বর্ণ। র, রি, 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 দেখুন তালু আর একটু পেছনে জিহ্বাটা কাঁপছে, বাড়ি বাড়ি দিচ্ছে, অনেকটা ভাইব্রেট হচ্ছে, এটাই হচ্ছে মূর্ধা। রি, ট বর্গ, টা ঠা, ট উচ্চারণ করে বাংলা ট, টা ভুলে যান, বাংলা ট উচ্চারণ করুন ট। দেখবেন কি, খেয়াল করুন, জিহ্বাটা বেঁকে বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে জিহ্বাটা বেঁকে গিয়ে একদম জিহ্বার যে অগ্রভাগটা এটা, হ্যাঁ, এই মূর্ধাতে ঘষা দিয়ে নামছে, টা টা টা, সে উঁচা যে গর্তটা আছে উঁচা, পাহাড়ের যে উঁচা জায়গাটার মতো, সেটাতে, সেটা থেকে ঘষা দিয়ে নামছে, টা ঠা ডা ঢা ণা, পাঁচটার উচ্চারণ স্থান একই। বর্গের আরেকটা বিশেষত্ব বলি, একটা বর্গের অন্তর্গত পাঁচটা বর্ণের উচ্চারণ স্থান একই হয়, এটা হচ্ছে বর্গের বিশেষত্ব। প্রত্যেকটা বর্গের অন্তর্গত পাঁচটা বর্ণের উচ্চারণ স্থান একই হয়, এই হচ্ছে বর্গের বিশেষত্ব। তাহলে কি হচ্ছে, টা ঠা ডা ঢা ণা, মূর্ধাতে, এজন্য মূর্ধন্য বর্ণ, তালুর আর একটু পেছনে গেল। দন্ত বর্ণ, নামই বুঝতে পারছি দাঁতে, দাঁতের সাথে এর সংযোগ আছে, দন্ত, দাঁতের সাথে জিহ্বার অগ্রভাগটা লাগে। রি, তা থা দা ধা না, তা থা দা ধা না, লা সা, দন্ত সা, সা, দন্ত সার উচ্চারণ কিরকম, সা, দাঁতে জিহ্বার অগ্রভাগটা লাগবে, কোন দাঁতে, সেই খরগোশ দাঁতে। আবার কেউ মাড়ির দাঁতে লাগাতে যাবেন না, দাঁত মানে যে আমি যে কোনো একটা দাঁতে লাগিয়ে দিলে এরকম কিন্তু নয়। হ্যাঁ, কোন দাঁতে, সেই খরগোশ দাঁতে, সামনের দুটো দাঁতে, ঠিক আছে। এই দুটো দাঁতে আবার একদম দাঁতে লাগাতেই হবে, জোর করে আমি একদম জিহ্বাটা বের করে ভালো করে লাগাই, এরকমও কিন্তু না, জাস্ট দাঁতের গোড়ায় একটু জিহ্বার অগ্রভাগটা টাচ টাচ করবে, একদম সিম্পল, কোনো প্রেসার দিয়ে নয়। হুম, তা থা দা ধা না লা সা, গেল। ওষ্ঠবর্ণ, ওষ্ঠ মানে কি ঠোঁট, বুঝতেই পারছি, ঠোঁটের কারুকাজ আছে এখানে, হয় ঠোঁট একে অপরের সাথে স্পর্শ করবে, নয়তো ঠোঁটে বাতাসটা প্রেসার দিবে। স্পর্শ কখন করে, যখন আমি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করি, কারণ ব্যঞ্জন বর্ণ স্পর্শ বর্ণ দেখেছি। আর বাতাস বাড়ি দেয় কখন, যখন আমি স্বরবর্ণ উচ্চারণ করি, যেমন ওষ্ঠবর্ণ কি উ, 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 দেখুন ঠোঁটটাকে আমার গোল করতে হচ্ছে, ঠোঁটটাকে গোল করে আমি বাতাসটা বের করছি বলে এরকম উ আওয়াজ হচ্ছে, এ হচ্ছে স্বরবর্ণ। আর পা ফা বা ভা মা, এই পাঁচটা বর্ণ উচ্চারণ করার সময় ঠোঁট দুইটা পরস্পরের সাথে লাগে, পা ফা বা ভা মা। আমরা বাংলায় ফয়ের উচ্চারণ কি করি, ফ, ঠোঁট লাগাই না। যারা আবৃত্তি করে, গান গায় শুদ্ধ ভাবে,
অনেকে আঞ্চলিক গান গায়, আঞ্চলিক গানের লাগানোর প্রয়োজন হয় না। শুদ্ধ বাংলা যারা গান গায় বা যারা আবৃত্তি করে তারা দেখবেন শেখায় যে ফল, ফসল, ফুল এরকম। ফল, ফসল এরকম কিন্তু নয়। এটা হচ্ছে আঞ্চলিক ভাষায়। শুদ্ধ হ এর উচ্চারণ কিন্তু ঠোঁট লাগিয়ে করতে হয়। হ, সংস্কৃত তাই। হ্যাঁ? তো कर्मण्येवाधिकारस्ते মা ফলেষু, ফলেষু, ফলেষু নয়, মা ফলেষু কদাচন। ঠিক আছে? তো ফ। আবার অনেকে ভকেও লাগায় না, ভ এরকম করে। না, ভ লাগাতে হবে সুন্দর করে। ভগবান, ভগবত, ভগবতী, হ্যাঁ এরকম। ভবামি, হ্যাঁ এরকম করে ঠোঁট লাগাতে হবে। ভা, পা, ফা, বা, ভা, মা। ৫ টাতেই ঠোঁট লাগবে। গেল। কণ্ঠ তালব্য মানে কি? কণ্ঠ এবং তালু দুটারই কাজ আছে এখানে। যেমন এ, কণ্ঠ দিয়ে চাপাতে হচ্ছে এ সাউন্ড বের হচ্ছে, তালুতে বাড়ি খাচ্ছে এ। কণ্ঠ দিয়ে সাউন্ড বের হয়ে তালুতে বাড়ি খাচ্ছে এ, এজন্য কণ্ঠ তালব্য বর্ণ। আই, কণ্ঠ দিয়ে বের হচ্ছে আ, তালুতে চাপ খাচ্ছে আই, আই। ওই গঠিত হয় কিভাবে? অ এবং ই যুক্ত হয় আই গঠিত হয়। আ এবং ই যুক্ত হয় আই গঠিত হয়। অ হচ্ছে কণ্ঠবর্ণ, ই হচ্ছে তালব্য বর্ণ, আই, এজন্য কণ্ঠ তালব্য। গেল। কণ্ঠ ওষ্ঠ অর্থাৎ কণ্ঠ এবং ঠোঁটের কাজ। উ, কণ্ঠ দিয়ে বের হচ্ছে, ঠোঁটটা গোল হয়ে গেল, কণ্ঠ এবং ঠোঁটের কাজ উ। ঔ, সেম ঘটনা। উ, ঔ। দন্ত ওষ্ঠ। দন্ত ওষ্ঠ কি? দাঁত এবং ঠোঁটের কাজ। ঠিক আছে? ওয়া, এটা হচ্ছে অন্তস্থ ব। আমরা বর্গীয় ব জানি, আমরা প বর্গের অন্তর্গত একটা ব জেনেছি, পা, ফা, বা, ভা, মা। আরেকটা ব জানলাম অন্তস্থ ব। এগুলো কি? এগুলোর তফাৎ আমি আগামী ক্লাসে পড়াবো। আজকের ক্লাসে এটাই হচ্ছে শেষ পেজ। ঠিক আছে? আগামী ক্লাসে আমি ডিটেইল সবকিছু পড়াবো। তো কি জানলাম যে দন্ত ওষ্ঠ কি? অন্তস্থ ব, ওয়া, ওয়া এরকম উচ্চারণ হয়। ওয়া। ঠোঁট এবং দাঁতের খেলা, ঠোঁট এবং দাঁতের কাজ। ওয়া। কিভাবে হয়? আগামী ক্লাসে বিস্তারিত। নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ মানে হচ্ছে নাকে দিয়ে একটু শব্দ বের হবে, আওয়াজ বের হবে। প্রত্যেকটা বর্গ, ৫টা যে বর্গ আছে স্পর্শ বর্ণের, প্রত্যেকটা দ্বিতীয় পেজে ৫টা বর্গের এই শেষে দেখুন প্রত্যেকটা বর্গের শেষ বর্ণটা হচ্ছে নাসিক্য বা অনুনাসিক, মানে নাক দিয়ে একটু সাউন্ড বের হয়। আমরা বাংলায় বলি কি উঁ, ইয়, হ্যাঁ মূর্ধন্য ন। আর মূর্ধন্য ন বলি না, খুব মজার কথা বলি আমরা, খুব সুন্দর একটা নাম বলি, মূর্ধন্যান্য। আরে মূর্ধন্যান্য আবার কি? মূর্ধন্য ন। যে শেখায় সেও জানে না, আর যারা শেখাচ্ছে সে তো শেষ, ধ্বংস। সেও আবার তার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করবে। ধ্বংস পরম্পরা ক্রমে আমরা ধ্বংসের মানে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছি। তো যাই হোক, মূর্ধন্য নয়, মূর্ধন্য ন, দন্ত ন, আরটা হচ্ছে ম। তো প্রত্যেকটা বর্গের শেষ অক্ষরটা বা বর্ণটা হচ্ছে নাসিক্য বর্ণ। সেগুলো উচ্চারণ করার সময় ওই প্রত্যেকটা বর্গের কিন্তু এক উচ্চারণ স্থান আমি বলেছি। ক বর্গের ৫টা অক্ষরের উচ্চারণ স্থান একই, কিন্তু ওই অনুনাসিকে গিয়ে বা নাসিক্যতে গিয়ে সাউন্ড একটু হালকা করে আমি নাক দিয়ে বের করবো, তখন এটা নাসিক্য হয়ে যায়। উঁ, বাংলায় বলি উঁ, উঁ নয়, ঙা। হ্যাঁ, এগুলো আমি নেক্সট ক্লাসগুলোতে দেখাবো কিভাবে হচ্ছে। তো এই আমরা জানলাম নাম উচ্চারণের স্থান অনুসারে কণ্ঠবর্ণ আছে, তালব্য আছে, মূর্ধন্য ণ আছে, দন্ত আছে, ওষ্ঠ আছে, কণ্ঠ তালব্য আছে, কণ্ঠ ওষ্ঠ আছে, দন্ত ওষ্ঠ আছে, নাসিক্য আছে। এবং বেসিক ব্যাপারগুলো আমি একটু বলে দিলাম। এগুলো আপনারা ভাববেন যে দেখি তো উচ্চারণ করে কেমন হচ্ছে, কোথায় মানে হচ্ছে উচ্চারণ স্থানটা, নয়তো বুঝবেন না। আরে জাস্ট শিখবেন যে ক হচ্ছে কণ্ঠ। কেন কণ্ঠ ভাই? একটু দেখি বুঝি কিনা, আমার কণ্ঠে হচ্ছে কিনা, তখনই মজা লাগবে। আরে তাই তো, এজন্য তো নাম কণ্ঠ হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা নামের, প্রত্যেকটা কাজের একটা মাহাত্ম্য আছে। এই যে ১ম এ বললাম অর্গলা স্তোত্র কেন পাঠ করি? অর্গলা শব্দের অর্থ কি? কেন কিলকস্তব? কেন কিলক নাম? কেন কবচের আমার প্রয়োজন? কেন রাত্রি সূক্ত পাঠ করি? কেন ধ্যানের প্রয়োজন?
প্রত্যেকটার কিন্তু মাহাত্ম আছে। আমরা মাহাত্ম না পড়ে এখন সোশ্যাল মিডিয়া একটা আছে, এটা কুসংস্কার, ওইটা কুসংস্কার, ধুর কেন করব, করা লাগবে না, এই সবাই এই করে সেই করে, আমরা খুব তেজস্বী হয়ে গেছি, না বুঝি তেজস্বী। আরে বেটা তেজস্বী হ, বুঝে হ, সিস্টেম মতো তেজস্বী হ, সিস্টেম আছে। আমাদের সকল শাস্ত্র, সকল নিয়ম, সকল আচার, সকল বিচার, পুরাণ, স্মৃতি, সবকিছুর মাহাত্ম আছে। এখন হয়েছে পুরাণ হচ্ছে গল্প, কাল্পনিক পুরাণ পড়া যাবে না, ওই স্মৃতি পড়া যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। কেন করা যাবে না আগে বল, করে দেখ কি হয়। পুরাণ না থাকলে এই যে চণ্ডী সম্পর্কে এই দুইটা ক্লাসে যে এত কিছু আমি বললাম, কত কিছু তো আপনারা জানতে পেরেছেন, কত সুন্দর সুন্দর ব্যাপার আছে। পুরাণ যদি ত্যাগ করি, চণ্ডীকে ত্যাগ করতে হবে। চণ্ডী নিজে একটা পুরাণের অন্তর্গত গ্রন্থ, মার্কণ্ড পুরাণের। তো পুরাণ যদি ত্যাগ করি, চণ্ডী ত্যাগ করি, তো দেবীকে ত্যাগ করে দিই, দুর্গা পূজা বাদ দিই, মহিষাসুর মর্দিনী কাহিনী আমি যদি পুরাণ ত্যাগ করি, তাহলে মার্কণ্ডেয় পুরাণও আমার ত্যাগ করতে হচ্ছে। মার্কণ্ডেয় পুরাণ ত্যাগ করলাম মানে চণ্ডী ত্যাগ করলাম, চণ্ডী ত্যাগ করলাম মানে ওই মহিষাসুর মর্দিনীর কাহিনী ত্যাগ করলাম, মহিষাসুর মর্দিনী কাহিনী ত্যাগ করলাম মানে দুর্গাপূজা বাদ। কারণ দুর্গাপূজার যে থিম, যে মায়ের যে প্রতিমা, এটা তো এই চণ্ডীতে আছে, বাদ দিই, সবই বাদ, কোনো কিছু করা লাগবে না। হ্যাঁ, এত সোজা না। আবেগের বশে হুটহাট এখন অনেক পণ্ডিত আবির্ভূত হচ্ছে জগতে। ফেসবুকে ধর্মজ্ঞানী, ফেসবুকে ব্রহ্মজ্ঞানী হচ্ছে, ইউটিউবে আছে অনেক চ্যানেল আছে, সবাই এখন মনিটাইজেশন করে অনেক ইনকাম করছে। হুটহাট একটা বলে দিচ্ছে, শিরোনামে থাম্বনেল লিখে দিচ্ছে, দেখুন কি হলো। এই যে দেখুন কি হলো, আরে কি হলো দেখি দেখি, এই যে দেখুন কি হলো, এই আকর্ষণে যে দেখতে যাই, এ দেখতে কি সর্বনাশ, দেখুন কি হলো। হ্যাঁ, এই এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, মানে যাচ্ছে তা অবস্থা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া করেছে, একটা ভালো করেছে, ঠিক আছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে টাকা ইনকামের যে একটা সিস্টেম ঢুকিয়ে দিয়েছে, আসলে সোশ্যাল মিডিয়া কি করে দেখুন, তারা চায় যে তাদের ইনকামটা কিরকম। তাদের ইনকামটা হচ্ছে আমরা যত সোশ্যাল মিডিয়া পড়ে থাকবো, তারা তত টাকা ইনকাম করবে। এখন তারা চাইবে আমরা যত পড়ে থাকি, কারণ আমাদের পড়ে থাকার উপরেই তো তাদের ইনকামটা বাড়বে। এখন আমাদের পড়ে থাকার জন্য তারা নিত্য নতুন জিনিস বের করবে আমাদেরকে আকর্ষিত করার জন্য। এজন্য শিরোনাম দিয়ে দেয়, দেখুন কি হলো। এই দেখুন কি হলো দেখতে গিয়ে আমরা ঢুকে যাই, সারাক্ষণ পরে থাকি, তাদের টাকা ইনকাম হয়। হ্যাঁ, অনেক বড় বড় নামি দামি মানে সংবাদ মাধ্যম চ্যানেল আছে, বাজে বাজে জিনিস, উল্টা পাল্টা আউল ফাউল ইলজিক্যাল ব্যাপার সম্প্রচার করে। হ্যাঁ, কয়দিন আগে দেখুন, কোথায় যেন একটা এই নেপাল না কোথায়, লন্ডন না কোথায় যেন জগন্নাথ দেবের একটা কি একটা মন্দির ভাঙতে হয়েছে। কেন ভাঙতে হয়েছে, মানে একটা জায়গা নিয়ে ঝামেলা হয়েছে, হয়তোবা এখান থেকে ভেঙে ওখানে নিয়ে মন্দিরটা করবে, ভালো কথা। কিন্তু শিরোনাম কি করেছে বাংলাদেশের মিডিয়া কয়েকটা নামি দামি, যে জগন্নাথের লন্ডনে ভেঙে ফেললো জগন্নাথের মন্দির, এই তো হয়েছে শেষ, একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, তারা উত্তেজনা সৃষ্টি করতে এক্সপার্ট। হ্যাঁ, তারপরে আরেকটা কি হলো, রাম মন্দিরে কি একটা কোথায় ফাটল ধরেছে, এই আবার দিল একটা শিরোনাম, ফাটল ধরলো রাম মন্দিরে। এবং আরো যে কত সুন্দর করে এটা গুছিয়ে শিরোনাম করেছে, এগুলো আর না বলি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। তো কোনো কিছুকে শিরোনাম দেখে, মানে ইউটিউব চ্যানেল কার কত সাবস্ক্রাইবার আছে, ফেসবুক পেজ কার কত লাইক ফলোয়ার আছে, এগুলো দেখে ধর্মজ্ঞান নিতে যাবেন না, পুরাণকে ত্যাগ করবেন না, শাস্ত্রকে ত্যাগ করবেন না, আচারকে কুসংস্কার বলবেন না। বুঝতে হবে কেন এই আচারটা আছে, কেন এই নিয়মটা আছে। হ্যাঁ, ওই ত্যাগ করেন, দেখবেন যে পুরানো ত্যাগ হচ্ছে, চণ্ডীও গেল, মা দুর্গাও গেল, দুর্গা পূজাও গেল, আর লাগবে না, আমার ধর্ম করা লাগবে না, এরকম হবে। বুঝতে হবে, কারোর কথায় লাফালাফি করে কোনো কিছু যাতে আমরা না করি, বুঝে শুনে যাতে আমরা ধর্ম পালন করি, শাস্ত্রের প্রতি, আচার অনুষ্ঠানের প্রতি, নিয়মের প্রতি যাতে আমরা শ্রদ্ধাশীল হই। ঠিক আছে, শ্রদ্ধাটা দরকার, সবার আগে দরকার শ্রদ্ধা। স্বামীজি বলেছেন যে আমাদের ভারতবর্ষ থেকে শ্রদ্ধাটাই হারিয়ে গেছে, এই জন্য আমাদের এই অবস্থা। শ্রদ্ধা দরকার, শ্রদ্ধা দ্বারা অনেক কিছু হয়ে যায়, অনেক অর্জন আমরা করতে পারি শ্রদ্ধার দ্বারা। ঠিক আছে, তো আজকে অনেক কিছু বলেছি, পড়িয়েছি, যতটুকু নিয়ম কানুন পড়িয়েছি, কিন্তু এর বাইরে অনেক কিছু বলেছি, চণ্ডীর কি মাহাত্ম,
কেন আমরা এতগুলো স্তোত্র পাঠ করি, স্তোত্রগুলোর কি মাহাত্ম্য সেগুলো বলেছি, আশা করি মনে রাখবেন। তো আগামী ক্লাসগুলোতে আমাদের পড়ার পরিমাণ আরো বাড়বে। আশা করি সকলেই মোটামুটি যা বলেছি বুঝতে পেরেছেন। আর এই ক্লাসটা হয়তো রেকর্ডিং থাকবে, সামনের ক্লাসগুলো কিন্তু তেমন রেকর্ডিং থাকবে না, এই একটা থাকবে, ঠিক আছে? সামনের ক্লাসগুলোতে থাকবে না, এই প্রথম 2-3টা ক্লাসে থাকবে। তো মিস হয়ে গেলে এগুলো একটু ইউটিউব থেকে দেখে নিবেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে বেদান্ত শিক্ষা কার্যক্রমের, ঠিক আছে? তো যাই হোক, এবার আজকের ক্লাস এখানেই শেষ, আমার বলা এখানেই শেষ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে ওই হ্যান্ড রেজের একটা অপশন আছে, হ্যান্ড রেজ করুন, আমি জিজ্ঞেস করার সুযোগ দিব, তখন জিজ্ঞেস করবেন। আর আমি একটু কথা তাড়াতাড়ি বলি, আমরা কুমিল্লার মানুষ, একটু তাড়াতাড়ি কথা বলি, ঠিক আছে? আর তাড়াতাড়ি না বললে এত কথা বলতে গেলে দেখা যাবে যে আরো বেশি সময় হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এবার হ্যান্ড রেজ করতে পারেন কারো কোনো জিজ্ঞাসা থাকলে। আচ্ছা, কারো কোনো আচ্ছা, একজনের আছে। হ্যাঁ, অনিক মহাজন, বলুন। আচ্ছা, আমরা যদি নিয়মিত চণ্ডী পাঠ করতে চাই, তো চণ্ডী পাঠের আগে যে স্তোত্রগুলো আছে ওগুলো কি প্রতিদিনই পাঠ করতে হবে? মানে প্রতিবার যখনই আমি চণ্ডী পাঠ করতে যাব, ওই স্তোত্রগুলো পাঠ করেই কি হ্যাঁ, চণ্ডী ভালো শুরু করতে কথা। হবে? এখন দেখা যায় কি, ওই স্তোত্রগুলো কখন পাঠ করবো, যখন একদম নিয়ম করে আমি দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা বা কোনো শ্রাদ্ধ কার্য বা কোনো জায়গায় আমি নিয়ম করে করতে করতে চাইছি, হ্যাঁ, তখন আমরা একদম এই স্তোত্র সহ সবকিছু করে করব। মানে অনেক রকমের নিয়ম আছে, আরো নিয়ম আছে, কিন্তু ন্যাস টেস করতে হয়, এগুলো করতে হবে। এছাড়া এছাড়া কি হচ্ছে, আমি যদি একটা অধ্যায় পড়তে যাই, চেষ্টা করব করার, চেষ্টা করব। একটা হচ্ছে কি যে মানে হচ্ছেই না, আমার সময়ই নেই, তখন না পারতে শুধু আমি জাস্ট যতটুকু পড়লাম, কিন্তু চেষ্টা করব যাতে সবগুলো আমি করতে পারি। নরমালি যখন চণ্ডীর একটা অধ্যায় আমি করতে যাব, চণ্ডীর একটা অধ্যায় যখন করতে পারবো, অবশ্যই আমি বাকি স্তোত্রগুলো, আগের স্তোত্রগুলো করতে পারবো। আর যদি দেখা যায় যে একটা অধ্যায় করার সময় নেই, তখন নিয়ম আছে, কি নিয়ম আছে, চণ্ডীতে 4টা স্তব আছে চণ্ডীর ভেতরে, অধ্যায়ের ভেতরে। প্রথম অধ্যায় ব্রহ্মাকৃত, চতুর্থ অধ্যায়ে শক্রাদিকৃত মানে দেবতাদের দ্বারা, পঞ্চম অধ্যায় দেবতাদের দ্বারা অপরাজিতা স্তব, একাদশ অধ্যায় হচ্ছে নারায়ণী স্তুতি। এগুলো করি, এগুলো করার বিধান আছে। যদি মানে একদমই সময় পাচ্ছি না, শুধু আমি এই 4টা স্তবের মধ্যে যে কোনো একটা বা 2টা করলাম। আবার দেখা যায় যে যদি আমি 4টাও করতে পারি, তাহলে আবার বলা হয় যে দেখেছো 4টা করতে পারছো, ওই আগের গুলো করে আসো। মানে আমি এই নিয়মগুলো বলছি কি, আমি যার কাছে প্রথম চণ্ডীপাঠ শিখেছিলাম, হ্যাঁ, আমাদের কুমিল্লা রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী হরপদানন্দজি মহারাজ, রূপন মহারাজ, তো ওনার কাছে শিখেছিলাম। উনি এরকম বলেছিলেন আমাকে যে যেহেতু করতে পারছো সেহেতু এরকম করো। যেমন দুর্গাপূজার সময় প্রতিদিন সকালবেলা একদম চণ্ডী পূজা করে নিয়ম নিষ্ঠা করে পুরো চণ্ডী পাঠ করতে হয়। তো সন্ধি পূজার সময় দেখা যায় কি 48 মিনিট সময় থাকে, সেই 48 মিনিটের মধ্যে আমাকে পাঠ করতে হবে। তখন তাড়াতাড়ি করে প্রথম 4টা স্তব করে, তারপর চণ্ডীর ভেতরে 4টা স্তব করে, শেষে দেবী সূক্ত দিয়ে শেষ করে দিতাম। হ্যাঁ, এরকম করতে হতো আর কি। তো যতটুকু সময় পাওয়া যাচ্ছে তার মধ্যে যতটুকু হচ্ছে ততটুকু, এই। আর কারো কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর ক্লাসগুলোতে কিন্তু নিয়মিত যুক্ত হবেন, ঠিক আছে? রেকর্ড দিয়ে দিব ভালো কথা, তাই বলে যে ক্লাসে কিন্তু অনেক কথা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন আজকের ক্লাসে কত কথা হলো, ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।